আশিস বেঙ্গলি ম্যাথ টিউটারে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এলাম। ক্লাস 10-এর জীবনবিজ্ঞান প্রথম অধ্যায়। তাহলে ক্লাস 10-এর জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় কি আছে? জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। তাহলে জীবজগৎ মানে উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎকে নিয়েই হচ্ছে জীবজগৎ। তাহলে জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয় বলতে, ধরো তোমার বাম হাতে একটি মশা বসেছে, তুমি সেই মশাটিকে ডান হাত দিয়ে মারলে, তাহলে এই যে পরিবেশের জীবজগৎ নিয়ন্ত্রণটা বা পরিবেশের সঙ্গে তুমি যে খাপ খাওয়ালে, এটাকেই বলছে জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয়। বা সূর্যমুখী ফুল তোমরা নিশ্চয়ই দেখেছো, দিনের বেলা ফুটছে, রাত্রের বেলা মুদে যাচ্ছে। আবার পদ্ম ফুল দিনের বেলা ফুটছে, রাত্রের বেলা মুদে যাচ্ছে। আবার লজ্জাবতী লতার স্পর্শ করলে পাতাগুলি মুদে যাচ্ছে। এগুলোই হচ্ছে জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয়। মানে পরিবেশের সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়াটাই হচ্ছে সমন্বয়। পরিবেশের সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়াটাই হচ্ছে সমন্বয়। আবার দেখো, তোমার হয়তো জানলার কাছে টবটা রেখেছো, মানি প্লান্ট গাছটি আছে। দেখবে তুমি মানি প্লান্ট গাছটি আলো যে দিক থেকে আসছে সেই দিকেই মানি প্লান্ট গাছটি বৃদ্ধি পাচ্ছে। তাহলে এগুলোই হচ্ছে জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয়। এই জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয়ে এখানে আমরা মূলত পড়ব জীব কিভাবে উত্তেজনায় বা উদ্দীপকের প্রভাবে সাড়া প্রদান করে এবং সমন্বয় সাধন করে, সাড়া প্রদান করে সমন্বয় সাধন করে। তাহলে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় আমরা এখানে কি কি জানবো বা পড়ব। একের এতে আছে উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়া প্রদান। একের বিতে আছে উদ্ভিদের সাড়া প্রদান ও রাসায়নিক সমন্বয় হরমোন। একের সিতে আছে প্রাণীদের সাড়া প্রদান ও রাসায়নিক সমন্বয় ও হরমোন। একের ডিতে আছে প্রাণীদের সাড়া প্রদান ও ভৌত সমন্বয় স্নায়ুতন্ত্র। একের ইতে আছে প্রাণীদের সাড়া প্রদানের একটি প্রকার হিসাবে গমন। দেখো, তোমাদের প্রথমে সিলেবাসগুলো ঠিকভাবে জানতে হবে, তবেই তোমরা বুঝতে পারবে ভালোভাবে অধ্যায়গুলোকে এবং জানতে পারবে। তাহলে আমরা আজকে কষব একের এতে আছে কি উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়া প্রদান। তাহলে দেখো, একে এতে আছে উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়া প্রদান। তাহলে উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়া প্রদান যদি আমরা দেখি, তাহলে আমরা কি বলবো? সংবেদনশীলতার সংজ্ঞা তোমাদের বিভিন্ন জীবনবিজ্ঞান বইতে বিভিন্ন ধরনের আছে। আমি যেটা অতি সহজে তোমাদেরকে বলছি, না যে কোনো ধরনের পরিস্থিতিতে উদ্দীপকের সহায়তায় উদ্ভিদের সাড়া প্রদানকে বা আচরণকে বলবো সংবেদনশীলতা বা উত্তেজিতা। সংবেদনশীলতা বা উত্তেজতা। তাহলে এখানে কি কথাটি আছে না, উদ্দীপক। তাহলে উদ্দীপক আমরা জানি কি না, যে উদ্দীপকের প্রভাবে, তাহলে উদ্দীপক দেখো মূলত হচ্ছে আমরা লক্ষ্য করব এখানে দু প্রকার। উদ্দীপক দু প্রকার। এটা হচ্ছে বাহ্যিক উদ্দীপক একটা। তাহলে দেখো, উদ্দীপক দু প্রকার, বাহ্যিক উদ্দীপক এবং অভ্যন্তরীণ উদ্দীপক। পরে আমরা আবার বর্ণনা করব। আর কি হয় উদ্দীপকের প্রভাবে, না দেখো, আর উদ্দীপকের প্রভাবে আমরা কি পাই না সংবেদনশীলতা। কি পাই না সংবেদন, উদ্দীপকের প্রভাবেই পাই আমরা সংবেদনশীলতা। সংবেদনশীলতা আমরা পাই। এবার সংবেদনশীলতাকে আমরা অন্যভাবেও বলতে পারি। এটাকে সংবেদনশীলতাকে থেকে পাই কি, সংবেদনশীলতাকে আমরা পাই ধরো সাড়া প্রদান বা আচরণও বলতে পারো, বা আচরণও বলতে পারো, আচরণও বলতে পারো। তাহলে আমরা যদি সংজ্ঞা দেখি, সংবেদনশীলতার সংজ্ঞা যদি আমরা এখান থেকে দেখতে চাই, তাহলে কি পাবো সংবেদনশীলতার সংজ্ঞা? তাহলে দেখো, সংবেদনশীলতার সংজ্ঞা আমরা তুলেছি এখানে।
যে কোনো ধরনের পরিস্থিতিতে উদ্দীপকের সহায়তায় উদ্ভিদের সাড়া প্রদান বা আচরণকে বলে সংবেদনশীলতা বা উত্তেজিতা। সংবেদনশীলতা বা উত্তেজিতা। তাহলে দেখো এবার আমরা লিখব কি না, দেখো এক, তাহলে উদ্দীপক, তাহলে উদ্দীপকের সহায়তা, এই যে উদ্দীপকের সহায়তায় উদ্ভিদের সাড়া প্রদান, উদ্দীপক তাহলে মূল পার্ট হচ্ছে উদ্দীপক। উদ্দীপকের সহায়তায় না পেলে উদ্ভিদের সাড়া প্রদান বা আচরণ পরিবর্তন হবে না, যা থাকবে তাই হবে। তাহলে উদ্দীপক প্রথমে আছে বাহ্যিক, তাহলে বাহ্যিক উদ্দীপক। তাহলে দেখো বাহ্যিক উদ্দীপক কাকে বলবো আমরা, না জীবদের বাইরের প্রভাবকগুলির দ্বারা সংবেদনশীলতা নিয়ন্ত্রণ হয় তাদের বলে বাহ্যিক উদ্দীপক। যেমন ধরো যখন আলো সূর্য ওঠে, যখন আলো ফোটে তখন পদ্মফুলগুলি ফুটতে আরম্ভ করে, তাহলে পদ্মফুলগুলি বা সূর্যমুখী ফুলগুলি ফুটতে আরম্ভ করে। তাহলে দেখো এখানে কি না, এই যে আলোটা প্রভাবক হিসেবে কাজ করছে। যখনই আলোটা পেল পদ্মফুল ফুটলো বা সূর্যমুখী ফুলগুলি ফুটলো, আবার যখন আলো চলে গেল তখন আপনা আপনি পদ্মফুল বা সূর্যমুখী ফুলগুলি মুদে যায়। তাহলে এই যে প্রভাবকটা, এখানে আলো হচ্ছে প্রভাবক হিসেবে নিয়ন্ত্রণ করছে। এটা তো উদ্ভিদ দেহে নেই, উদ্ভিদের বাইরে আছে। তাহলে এই বাহ্যিক উদ্দীপক একে আমরা বলছি। তাহলে এটা কি কি হতে পারে আমাদের এই বাহ্যিক উদ্দীপক, না দেখো আলো হতে পারে, যেমন উদাহরণ হিসাবে আমরা দিই, উদাহরণ আলো, তাপ, জল ইত্যাদি। তারপরে আমরা কি পাবো, না তারপরে আমরা পাবো দেখো তাহলে অভ্যন্তরীণ উদ্দীপক। তাহলে এবার দেখো তাহলে অভ্যন্তরীণ উদ্দীপক আমরা কাকে বলবো, না জীবদের ভিতরের কোনো প্রভাবক দ্বারা সংবেদনশীলতা নিয়ন্ত্রণ হয় তাদের বলে অভ্যন্তরীণ উদ্দীপক। তাহলে জীবদের ভিতরের কোনো প্রভাবক দ্বারা সংবেদনশীলতা নিয়ন্ত্রণ হয় তাদের বলে অভ্যন্তরীণ উদ্দীপক। যেমন ধরো হরমোন বিভিন্ন ধরনের উদ্ভিদের চলন নিয়ন্ত্রণ করে, আমরা পরে আসবো চলন কাকে বলে। যেমন তোমার হচ্ছে অক্সিন হরমোন উদ্ভিদের চলন নিয়ন্ত্রণ করে, ফটোট্রপিক চলনকে নিয়ন্ত্রণ করে। তাহলে উদাহরণ হিসাবে এখানে আমরা কি বলবো, না উদাহরণ হিসাবে আমরা বলবো হরমোন, বা রাসায়নিক পদার্থ হতে পারে। হরমোন বললাম রাসায়নিক পদার্থ হতে পারে। তাহলে এখান থেকে আমরা দুটো জিনিস, এই যে সংবেদনশীলতা বা সাড়া প্রদান, তাহলে এখান থেকে আমরা পাবো কি, না এখান থেকে আমরা পাবো চলন এবং গমন। কি পাবো, চলন এবং গমন পাবো। এবার চলন দেখো, চলন কাকে বলবো আমরা, না দেখো তুমি এক জায়গায় বসে আছো, বসে থেকে স্থান পরিবর্তন করছো না, কিন্তু এক জায়গায় বসে আছো বা এক জায়গায় দাঁড়িয়ে আছো। তাহলে স্থান পরিবর্তন না করে যদি অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন করে তুমি পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাওয়াচ্ছ, তখন তাকে বলবো আমরা চলন। যেমন উদ্ভিদ তো স্থান পরিবর্তন করতে পারে না, আবার কিছু উদ্ভিদ আছে স্থান পরিবর্তন করতে পারে। তাহলে যে সমস্ত ধরো উদ্ভিদ স্থান পরিবর্তন না করে নিজেদের অঙ্গের দৈর্ঘ্যে বৃদ্ধি করছে, সূর্যমুখী ফুল ফুটছে আলো পেয়ে, আবার টিউলিপ ফুল গরম যত বাড়বে তত সে ফুটবে, গরম কমলে সে মুদে যাবে। তাহলে এইগুলো, এই যে খাপ খাওয়ানো, পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানো, এগুলা হচ্ছে নিয়ন্ত্রণ করে সাধারণত এই যে চলন। তাহলে চলন কাকে বলবো আমরা, দেখো চলন বলবো আমরা, তাহলে চলন। তাহলে দেখো চলন কাকে বলবো আমরা, না জীব নির্দিষ্ট স্থানে আবদ্ধ থেকে উদ্দীপকের প্রভাবে বা স্বতঃস্ফূর্তভাবে অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালনকে চলন বলে। অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালনকে আমরা চলন বলবো। তাহলে দেখো চলন, এই যে চলন বা উদ্ভিদের সাড়া প্রদান,
বা উদ্ভিদের সংবেদনশীলতা। ইনি প্রথম এটা আবিষ্কার করেছিলেন বাঙালি বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসু, তার কেসকোগ্রাফ যন্ত্রের সাহায্যে তিনি প্রমাণ করেছিলেন। তাহলে দেখো, আচার্য জগদীশচন্দ্র বসু তার আবিষ্কৃত কেসকোগ্রাফ যন্ত্রের সাহায্যে উত্তেজনায় উদ্ভিদ সাড়া দেয় প্রথম প্রমাণ করেন। আচার্য জগদীশচন্দ্র বসু তার আবিষ্কৃত কেসকোগ্রাফ যন্ত্রের সাহায্যে উত্তেজনায় উদ্ভিদ সাড়া দেয় প্রথম প্রমাণ করেন। তাহলে এবার দেখো, আমরা যদি চলন কাকে বলে আমরা সংজ্ঞা পেলাম, তাহলে প্রথমে দেখো চলন। চলন ক প্রকার? দেখো, প্রথমে চলন আবিষ্ট চলন। আবিষ্ট চলন দু প্রকার। আর কি না, দেখো আবিষ্ট বক্র চলন। আবিষ্ট বক্র চলন। আবার দেখো, আবিষ্ট চলনকে ক ভাগে ভাগ করব আমরা? আবিষ্ট চলন আবিষ্ট চলন আমরা পাই ক প্রকার? না, আবিষ্ট চলন পাই আমরা 4 প্রকার। আবিষ্ট চলনকে আমরা ট্যাকটিক চলনও বলি, এটাকে ট্যাকটিক বা ট্যাক্সিস চলনও বলা হয়। তাহলে আবিষ্ট চলনকে আমরা কি বলি? না, ট্যাকটিক চলনও বলা হয়, বা ট্যাক্সিসও বলা হয়। ট্যাক্সিসও বলা হয়। তাহলে একে পেয়েছি আমরা ফটো ট্যাকটিক। একে পেয়েছি ফটো ট্যাকটিক। দুয়ে পেলাম থার্মোট্যাকটিক। থার্মোট্যাকটিক ফটোট্যাকটিক, এটা থার্মোট্যাকটিক। তিনে কি পেলাম? তিনে পেলাম হাইড্রোট্যাকটিক। হাইড্রোট্যাকটিক। চারে কি পেলাম? চারে পেলাম আমরা কেমোট্যাকটিক। চারে পেলাম আমরা কেমোট্যাকটিক। তাহলে আবিষ্ট চলন বা ট্যাকটিক চলন বা ট্যাক্সিস চলনকে আমরা 4 ভাগে পাই, 4 প্রকার পাই: ফটোট্যাকটিক, থার্মোট্যাকটিক, হাইড্রোট্যাকটিক এবং কেমোট্যাকটিক। আবার দেখো, আবিষ্ট বক্রচলন আমরা ক প্রকার পাই? দেখো, আবিষ্ট বক্রচলন। আবিষ্ট বক্রচলন আবিষ্ট বক্রচলন আমরা পাই কি? ট্রপিক চলন, ট্রপিক চলনকে বাংলাতে কি বলা হয়? না, দিক নির্ণীত চলন বলা হয়। দিক। তাহলে দিক নির্ণীত চলন আর কি পাই? ট্রপিক চলন এবং ন্যাস্টিক চলন। ন্যাস্টিক চলন। ন্যাস্টিক চলনকে বাংলাতে কি বলা হয়? না, বা ব্যাপ্তি চলনও বলা হয়।
ব্যাপ্তি চলনও বলা হয়। দেখো, যে কোনো বিজ্ঞান বিষয় তোমাদের পড়তে হলে তোমাদেরকে বিজ্ঞানের বাংলার সঙ্গে সঙ্গে ইংরেজিটাও জানতে হবে। তোমাকে টপিক চলন কাকে বলে তোমাকে বললো প্রশ্নতে, কিন্তু তুমি পড়ে গেছো দিকনির্ণীত চলন, তাহলে তুমি লিখতে পারবে না। তাহলে বাংলার সঙ্গে সঙ্গে তোমাদেরকে ইংরেজিটাও জানতে হবে বিজ্ঞান পড়ার সময়, বিশেষত বিজ্ঞানের সময় জানতে হবে। তাহলে প্রথমে আমরা আবিষ্ট চলন বা ট্যাকটিক চলনে কি পেয়েছি না, প্রথমে পেয়েছি আবিষ্ট চলন বা ট্যাকটিক চলনে আমরা পেয়েছি ফটোট্যাকটিক বা ফটোট্যাকটিস। এটাকে চলন না বলে উদ্ভিদের গমনও বলা হয়, উদ্ভিদের গমনও বলা হয়। তাহলে ফটোট্যাকটিক, প্রথমে পেয়েছি ফটোট্যাকটিক। তাহলে ফটোট্যাকটিক চলন আলোকের প্রভাবে কাকে বলবো আমরা না, দেখো আমরা বলবো আলোকের প্রভাবে উদ্ভিদ অঙ্গের স্থান, আলোকের প্রভাবে উদ্ভিদ অঙ্গের স্থান পরিবর্তনকে ফটোট্যাকটিক চলন বলা হয়। তাহলে দেখো, এই যে এইরূপ চলন কোথায় দেখা যায় না, এইরূপ চলন উদাহরণে যদি দিই আমরা উদাহরণ, এইরূপ চলন হচ্ছে ভলভক্স, শৈবাল, ক্লামাইডোমোনাস, দেখা যায়। দুয়ে কি পেয়েছি আমরা, দুয়ে পেয়েছি থার্মোট্যাকটিক চলন। তাহলে থার্মো মানে কি, উষ্ণতা, থার্মো মানে উষ্ণতা, থার্মোট্যাকটিক কাকে বলা হয় না, তাপমাত্রার প্রভাবে নিয়ন্ত্রিত, তাপমাত্রার প্রভাবে নিয়ন্ত্রিত উদ্ভিদ বা উদ্ভিদ অঙ্গের স্থান পরিবর্তনকে থার্মোট্যাকটিক চলন বলা হয়। বা তাপ আবিষ্ট চলন, বাংলায় যদি বলতে পারো তাহলে তাপ আবিষ্ট চলন বলা হয়, থার্মোট্যাকটিক চলন বা তাপ আবিষ্ট চলন বলা হয়। উদাহরণ কি হবে, শৈবালের গরম থেকে ঠান্ডার দিকে যাওয়া,
শৈবালের গরম থেকে ঠান্ডার গরম থেকে যাওয়া। তারপরে আছে হাইড্রোট্যাকটিক চলন। তাহলে হাইড্রোট্যাকটিক চলন কাকে বলবো আমরা? না, জলের গতিপথের দিকে উদ্ভিদ বা উদ্ভিদ অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তনকে হাইড্রোট্রপিক চল বা জল আবিষ্ট চলন বলে। তাহলে দেখো, জলের গতিপথের দিকে উদ্ভিদ বা উদ্ভিদ অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তনকে হাইড্রোট্যাকটিক চলন বা জল আবিষ্ট চলন বলে। যেমন উদাহরণ কি হবে? শৈবালের শুষ্ক অঞ্চল থেকে জলের দিকে গমন। তারপরে কি দেখো, 4 কি পেয়েছি আমরা? না, 4 পেয়েছি কেমোট্যাকটিক চলন। কেমোট্যাকটিক চলন কাকে বলে? না, রাসায়নিক পদার্থের প্রভাবে উদ্ভিদ বা উদ্ভিদ অঙ্গের স্থান পরিবর্তনকে কেমোট্যাকটিক চলন বলে। কেমো হবে, ওকার হবে, কেমোট্যাকটিক চলন বলে বা রাসায়নিক আবিষ্ট চলনও বলে। উদাহরণ দেখো, ফান্ডের শুক্রাণুতে এইরূপ চলন দেখা যায়। তাহলে আমাদের ফটোট্যাকটিকটা মোটামুটি আমরা জেনে নিলাম। তাহলে এবার কি আছে? না, এবার আছে ফটোট্যাকটিকের পরে আমরা কি পেয়েছি? তাহলে দেখো, এরবারে কি পেয়েছি? টপিক চলন বা দিক নির্ণীত বক্র চলন। তাহলে টপিক চলন আমরা কাকে বলবো? যখন উদ্ভিদ দেহে
চলন উদ্দীপকের গতিপথ অনুসারে হয়। গতিপথ অনুসারে হয় তাকে ট্রপিক চলন বলে। বা আলোকবিদ ট্রপিক চলন বা হচ্ছে তার উদাহরণ কি? উদাহরণ হচ্ছে ধরো কাণ্ডের আলোর দিকে এবং মূলের জলের দিকে বৃদ্ধি পাওয়া। এটা ক প্রকার দেখে এলাম আমরা। তাহলে এটা দেখে এলাম আমরা ক প্রকার? 3 প্রকার। তাহলে একে কি দেখে এলাম? ফটোট্রপিক, বা আলোকবৃত্তীয় চলন। কাকে বলবো আমরা? আলোর গতিপথ অনুসারে উদ্ভিদ অঙ্গের বৃদ্ধিজনিত বক্রচলনকে ফটোট্রপিক চলন বলে। উদাহরণ কি? কাণ্ডের বৃদ্ধি আলোর অভিমুখে। কাণ্ডের বৃদ্ধি আলোর অভিমুখে। এটা পজিটিভ। এর নেগেটিভও হয়। আলোর বিপরীত দিকে মূলের বৃদ্ধি পায়। আলোর বিপরীত দিকে মূলের বৃদ্ধি পায়, এটা নেগেটিভ। এবং আলোর দিকে কাণ্ডের বৃদ্ধি পায়, এটা পজিটিভ। তাহলে 2-এ কি পেয়েছি আমরা? 2-এ পেয়েছি হাইড্রোট্রপিক চলন। বা জল বৃত্তীয় চলন বলে। তাহলে কাকে বলে না? দেখো, উদ্ভিদ অঙ্গের বৃদ্ধিজনিত বক্রচলন যখন
জলের উৎসের গতিপথ অনুসারে হয়। এটাও দু প্রকার। দেখো, মূল জলের দিকে বৃদ্ধি পায়, এটা পজিটিভ বা ধনাত্মক হাইড্রোট্রপিক চলন। আর কাণ্ড জলের বিপরীত দিকে বৃদ্ধি পায়, এটা ঋণাত্মক বা নেগেটিভ হাইড্রোট্রপিক চলন। তাহলে উদাহরণ যদি আমরা ধরি, তাহলে উদাহরণে কি পাবো না, দেখো উদ্ভিদের মূল জলের উৎসের দিকে বৃদ্ধি পায়। আবার উদ্ভিদের কাণ্ড জলের উৎসের বিপরীত দিকে বৃদ্ধি পায়, এটাও আমরা বলতে পারি। 3 কি পেলাম আমরা? ফটোট্রপিক, হাইড্রোট্রপিক, জিওট্রপিক। বা অভিকর্ষ বৃত্তীয় চলন, বৃত্তীয় বক্র চলন। কাকে বলবো না, আমরা বলবো, দেখো অভিকর্ষ বল দ্বারা নিয়ন্ত্রিত, অভিকর্ষ বল দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদ অঙ্গের বৃদ্ধিজনিত বক্র চলনকে জিওট্রপিক বা অভিকর্ষ বৃত্তীয় চলন বলে। বৃত্তীয় বক্র চলন বলে। উদাহরণ কি? এও 2 প্রকার, অভিকর্ষের দিকে মূলের বৃদ্ধি পায়, আবার অভিকর্ষের বিপরীত দিকে কাণ্ডের বৃদ্ধি পায়। তাহলে দেখো উদাহরণ, উদ্ভিদের মূল অভিকর্ষ বলের অভিমুখে বৃদ্ধি পায়। অভিকর্ষ বলের অভিমুখে বৃদ্ধি পায়। তাহলে দেখো, এই ক্লাসটি আমরা এইখান পর্যন্ত রাখলাম। এর পরের ক্লাসে তোমাদের ন্যস্টিক চলনের প্রকারভেদটা দেব, এবং তাছাড়াও এখানে আরও কিছু আলোচনা আছে, সেগুলো করব। তাছাড়া তোমাদের পরীক্ষায় যে সমস্ত এমসিকিউ টাইপের প্রশ্নগুলো এই উদ্ভিদের চলন থেকে পড়ে, সেগুলোও এখানে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব।